মেহবিনের নাম শুনে আরবাজ আর কিছু বলল না, শুধু বলল, এই মুখর, চল ফ্রেশ হয়ে নেই, ক্ষুধা লাগছে। মুখর আর আরবাজ ওপরে চলে গেল। যেতে যেতে মুখর বলল, সব জেনেও ঢং কিভাবে করতে হয় এটা তোর থেকে কেউ শিখুক। এইরকম রিয়েক্ট না করলে সবাই সন্দেহ করতো না, বাদ দে। পুরনো মিশুকে মিস করছি আর। আমিও 4টি বছর ধরে মিস করছি আমার বেস্ট ফ্রেন্ডকে, যার কাছে আমার সব কিছুর উত্তর থাকতো। কি থেকে কি হয়ে গেল মুখর, আমি মিশুকে এভাবে দেখতে পারি না। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে মিশু। আল্লাহর কাছে সেই দোয়াই রোজ করি। রাতে ফোন ঘাঁটতে ঘাঁটতে একটা পোস্ট নজরে এলো মেহবিনের। বিহঙ্গিনীর কাব্য আইডি থেকে জাস্ট নাও পোস্ট করা হয়েছে। তার প্রতিটা সাক্ষাৎ এত মধুর কেন হয়? মন বলে তাকে একটু ছুঁয়ে দেই, তবুও সে দূরে রয়। মেহবিন মুচকি হেসে কমেন্ট করলো, মনকে বেঁধে রাখুন, আজকাল বেশ ছটফট করে সে। কমেন্টে রিপ্লাই আসলো, আমার মনের মালিক তো আপনার মতো ভদ্র জালিম নয়, যে না চাইলেও জোর করে মনকে বেঁধে রাখবে। জালিম তো কেউ আর জন্ম থেকে থাকে না, পরিস্থিতির চাপে পড়ে জালিম হতে হয়। ব্যাস, আর কোনো উত্তর নেই। তা দেখে মেহবিন কিছু বলল না, শুধু মুচকি হাসলো। এই ব্যক্তির পাগলামো দেখে সব সময় সে হাসে। এই আইডিটা শুধুমাত্র মেহবিনের জন্য খোলা। বিহঙ্গিনীর কাব্যের আইডিতে শুধু তার বিহঙ্গিনী আছে, আর কেউ নেই। প্রোফাইল লক, আর একটাই ফ্রেন্ড, সে হলো মেহবিন। তার সকল অনুভূতি সে পোস্ট করে মেহবিনকে জানান দেয়, আর মেহবিন মুচকি হেসে তার অনুভূতির সাথে হাডুডু খেলে। শেষমেশ ওপারের উত্তর না পেয়ে মেহবিন আর আগায় না। এভাবেই একটা আইডিতে কতগুলো পোস্ট, কতগুলো কমেন্ট একা একাই পড়ে থাকে, অন্য কেউ দেখে না। শুধু দুজন মানুষ তাদের অবসরে এগুলো দেখে মুচকি হাসে। আজ শুক্রবার, মেহবিনের ছুটি, এবং এই হাসপাতালে আসার পর প্রথম ছুটির দিন। এর আগে আবুল বাজার করে দিয়েছিল, আজ সে সিদ্ধান্ত নিয়েছে সে নিজেই বাজার করবে। সকালবেলা আবুলকে ফোন করে বলেছে বাজারে নিয়ে যেতে। আবুল এলেই ওরা বেরিয়ে পড়ল বাজারের উদ্দেশ্যে। বাজারে খুব সকালে এসেছে যাতে ভিড়ে পড়তে না হয়। আবুলের থেকে জেনেছে আজ শুক্রবার, ভিড় বেশি থাকবে, 9টায় বেশি ভিড় হবে, তাই সে 8টায় এসেছে। একটা বড় ইলিশ মাছের দিকে নজর যেতেই মেহবিন জিজ্ঞেস করলো, এই বড় ইলিশটার দাম কত? এইটা একদম 2000 টাকা। ও আচ্ছা, তাহলে এটা আমাকে দিন। তখন শেখ শাহনওয়াজ এলেন ওই মাছের দোকানে আর বললেন, নিমাই বড় ইলিশ মাছটা ব্যাগে দাও। চেয়ারম্যান সাহেব, আপনি আগে কইবেন না, আমি এখনে দিতেছি। বলেই লোকটা মেহবিনের বলা মাছটা ওনার ব্যাগে নিতে দিলে তখন মেহবিন মুখ শক্ত করে বললেন, এই মাছটা আমাকে দেওয়ার কথা ছিল আপনার, এটা ওনার ব্যাগে ঢোকাচ্ছেন কেন? কোন শক্ত মেয়েলি কথায় শেখ শাহনওয়াজ পাশে তাকালেন। এতক্ষণ সে খেয়াল করেনি মেহবিন ওখানে আছে। আজ সে বোরকার হিজাবের সাথে মাস্কও লাগিয়েছে, তাই বোধহয় চিনতে পারেনি। নিমাই নামের একটা লোক বলল, আমাকে বাজারের বড় মাছ সবসময় চেয়ারম্যান সাহেবের বাড়িতেই যায়। তাই আমি কি করব বলুন? আমি আগে ওটা দিতে বলেছি, আপনার উচিত ওটা আমাকে দেয়া। আপনি অন্য আরেকটা নেন, চেয়ারম্যান সাহেব চাইছে তাই এটা ওনার। তখন শেখ শাহনওয়াজ বললেন, বাড়িতে মেহমান এসেছে তাই তাকে বড় ইলিশ মাছটাই খাওয়াতে চাই, আপনি যদি ছেড়ে দিতেন তাহলে ভালো হতো। আপনার বাড়িতে মেহমান এসেছে তো আমি কি করব? ওই মেয়া, আপনি চেয়ারম্যান সাহেবের মুখে মুখে তর্ক করেন, আমি আপনার কাছে মাছ বেচুম না, যান দেখি অন্যখানে যান। নিময়, এটা কেমন ব্যবহার? খদ্দেরের সাথে কখনো খারাপ ব্যবহার করতে হয় না, তাছাড়া উনি ঠিকই বলেছেন, উনি আগে চেয়েছেন তাই এটা তোমার ওনাকে দেওয়া উচিত। চেয়ারম্যান দেখে কি সে যা বলবে তাই দিতে হবে এমন কোনো কথা নেই, তুমি ওনাকে ইলিশ মাছটা দিয়ে দাও। কিন্তু চেয়ারম্যান সাহেব। আমি বলছি তো। তখন মেহবিন বলল, লাগবে না আমার, আপনি নিয়ে যান আপনার বাড়িতে। আপনার বাড়িতে না অতিথি এসেছে? যাই হোক, এটা দেখে ভালো লাগলো, সবাই আপনাকে বেশ মানে। বলেই মেহবিন অন্য কোথাও যেতে নিল। তখন শেখ শাহনওয়াজ বললেন, আজ দুপুরে আমার বাড়িতে আপনার দাওয়াত রইল ডক্টর। দুঃখিত, আপনার দাওয়াত গ্রহণ করতে পারলাম না। আজ দুপুরে আমার বাড়িতে একজনের দাওয়াত আছে। তাহলে আপনার বাড়িতেও অতিথি আসছে?
তাও আপনার বাড়ি থেকেই। কে? বাড়িতে গিয়ে খোঁজ লাগান, তাহলেই জানতে পারবেন। বলেই মেহবিন চলে গেল। কিছুক্ষণ ঘরে এসে বাজারে করলো, একটা ইলিশ মাছও কিনলো, তবে অন্য দোকান থেকে। চেয়ারম্যানকে সম্মান করে ঠিক আছে, তবে তার আচরণ মোটেও পছন্দ হয়নি মেহবিনের। ইলিশ মাছ কিনলো কারণ এই একজনেরই পছন্দ, তাই। এই যে কুলসুম নেত্রী কই? হেতির নাকি জ্বর আইছে, তাই আজকে বাইর হয় নাই। পায়ের ব্যথা কমছে? সকালে তো দেখলাম দৌড়াইতেছে। ও আচ্ছা, কাল তোমার মা বকে নাই তো তোমার সত্যি বলার জন্য? না, কিন্তু ভাইরে অনেক বকা দিচ্ছে। ও, নেত্রীর জ্বর কি অনেক? আরে না, ভং দইরা পইরা রয়েছে। মানে? আজ ওর বাপ বাড়ি থাকবো সারাদিন, ওর বাপের কাছে যাইবই না, দেখা ভং দইরা পইরা রয়েছে। আর কইতেছে আমার জ্বর আইছে, আমি ঘুমামু, আমার কেউ ডাক দিবা না। ও আচ্ছা, তাহলে নেত্রীকে গিয়েই বইলো দুপুরে আমি তারে ডাকছি, সে যেন আসে। আর হ্যাঁ, তুমিও আইসো। আচ্ছা। বলেই কুলসুম চলে গেল। বাজার থেকে ফেরার পথে কুলসুমের সাথে দেখা, তাই ওর কাছে থেকে তার নেত্রীর খবর নিল। মিশুমণি দেখো কত বড় ইলিশ মাছ আনছি বাজার থেকে। বড় মাছ দেখা মিশুকে ভীষণ আনন্দ দেয়, আর ইলিশ মাছ মিশুর সব থেকে পছন্দের, তাই ওর বাবাকে সব সময় বলে বড় ইলিশ আনতে। মিশু গেল মাছ দেখতে, মুখর আর আরবাজও গেল মিশুর পেছনে। শেখ শাহনওয়াজ বললেন, মিশুমণি বলো তো, ইলিশ দিয়ে কি পদ রান্না হবে? তুমি কোনটা খেতে চাও, ভাজা নাকি সর্ষে ইলিশ? তখন মিশু বলল, আমি আজ কিছুই খাবো না, আমার দাওয়াত আছে। দাওয়াতের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। শেখ শাহনওয়াজের মেহবিনের কথা মনে পড়ল। আরবাজ জিজ্ঞেস করলো, দাওয়াত কোথায় আবার? আমার বন্ধুর বাড়ি, আমি বলেছি ওর বাড়িতে যাব, ওর বাড়িতে চিনে রাখবো যাতে আমি যাওয়া আসা করতে পারি। ওর শুক্রবারে বাড়ি থাকবে না, আমি দাওয়াত রেখেছি। এই কথা শুনে আরিফা জামান বললেন, ওই মেয়েটার সাথে এটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? মেয়েটা কি ভাববে বলো তো মিশুর ব্যাপারে? তখন শেখ শাহনওয়াজ বললেন, কিছুই ভাবছে না, কারণ সে অলরেডি মিশুর জন্য বাজার করে ফেলেছে। এমনকি এই বড় ইলিশ মাছটাও সে মিশুর জন্য কিনছিল, কিন্তু আমি যাওয়াতে জেলে আমাকে দিচ্ছিল। আর সে আমার বাড়ির অতিথির কথা শুনে প্রথমে না দিতে চাইলো, পরে আমাকে দিয়ে দিল। অবশ্য আমি তাকে দাওয়াত দিয়েছিলাম, সে বলেছিল তার বাড়িতে আমার বাড়ির একজনের দাওয়াত আছে। এখন বুঝলাম কে। আমি কিন্তু যাব বাবা। ঠিক আছে, তুমি কোথাও যেতে চাও না, আজ যেহেতু যেতে চেয়েছো আমি নিজেই তোমায় নিয়ে যাব। তুমি যাবে কেন? তোমাকে দাওয়াত দেয়নি তো? তোমার বন্ধু আমি গেলে ঠিকই খাওয়াবে, তবে আমি তোমাকে শুধু দিতে যাব, বিকালে আবার নিয়ে আসবো। তখন আরবাজ বলল, তোমায় যেতে হবে না, আমি আর মুখর গিয়ে নিয়ে আসবো। আর কতদিন ওই বাড়িতে যাওয়া হয় না, বাড়িটাও দেখে আসবো। আচ্ছা ঠিক আছে। দুপুর হতেই মিশু রেডি হয়ে নিল। সুন্দর করে একটা থ্রি পিস পরলো, একটা হিজাব নিয়ে মাথায় বাঁধার চেষ্টা করলো, কিন্তু হলোই না। শেষে মাথা ভালো করে ঢেকে গলার কাছে গিট্টু মেরে নিল। ব্যাস, আমাদের মিশু রেডি। সে নিচে এলো, ওকে দেখে ওর কাকাতো বোন জিনিয়া আর মুনিয়া হেসে উঠল। তা দেখে মিশু বলল, এই তোরা হাসছিস কেন? দূর হয় না তো, কত চেষ্টা করলাম, হলোই না, তাই তো গিট্টু মারলাম। তখন শেখ শাহনওয়াজ এসে বললেন, চলো আমি ঠিক করে দিচ্ছি। তিনি যত্ন করে মেয়ের হিজাব বেঁধে দিলেন। তারপর মেয়েকে নিয়ে মেহবিনের বাড়িতে এলেন। মেহবিন নামাজ শেষ করে উঠল মাত্র, তখনই গেট খোলার আওয়াজ পেল। বাইরে বেরিয়ে দেখল মিশু আর শেখ শাহনওয়াজ। মেহবিনকে দেখেই মিশু বন্ধু বলে এগিয়ে দিয়ে হাত সামনে ধরল। মেহবিন হাত বাড়ালেই সেদিনের মতো হাতের ওপর দিয়ে তুফান উঠল। মেহবিন মুচকি হেসে হাত ছাড়িয়ে বলল, চেয়ারম্যান সাহেব বোধহয় না খেয়ে এসেছেন, আপনিও ভেতরে আসুন। শেখ শাহনওয়াজ বললেন, আপনাকে এখনও আমার বাড়ির এক গ্লাস পানিও খাওয়াতে পারিনি। যেদিন খাওয়াতে পারবো সেদিন নিশ্চয়ই আপনার বাড়িতে খাবো। আচ্ছা আমি যাই, আল্লাহ হাফেজ।
মিশুর খেয়াল রাখবেন, বিকালে আমার ছেলে এসে মিশুকে নিয়ে যাবে। আপনার ছেলের নাম কি? শেখ আরবাজ শাহনওয়াজ। তখন মিশু দাঁত কেলিয়ে বলল। ওরফে বাজ পাখি। মিশুর কথায় মেহবিন হাসলো। শেখ শাহনওয়াজ চলে গেলেন। ওরা বাড়ির ভেতরে গেল। তখন মিশু বলল, বন্ধু, তুমি এত বড় বাড়িতে একা থাকো, ভয় করে না তোমার? না, ভয় করে না। আর আমি একাই থাকি। কেন, তোমার পরিবার নেই? আমার কেউ নেই, আবার সবাই আছে। এটা কেমন কথা হলো? আমি তো কিছুই বুঝলাম না। তখন বাইরে থেকে আওয়াজ শোনা গেল, দ্য গ্রেট শেখ তাজেলের। মেহবিন বাইরে গিয়ে তাজেলকে ঘরে নিয়ে এলো। ওর হাতে একটা প্লেট, ওপরে ঢাকনা দেওয়া। মেহবিনের দিকে এগিয়ে দিয়ে বলল, দাদি খিচুড়ি পাঠাইছে তোমার লিগে, আর শুক্রবার আসছিল না, তাই মসজিদে দিয়েছিল। মেহবিন প্লেটটা রেখে দিয়ে বলল, পা সেরে গেছে নেত্রী। এটুকুতে আমার কিছুই হয় না, অনেকটা সাইরে গেছে। সকালবেলা উঠে দেখি ব্যথা নাই, পুরো 2টা দৌড় লাগাইছি। পরে দেখি হালকা হালকা ব্যথা করে, তখন খাবার খাইয়া তোমার ওষুধ খাইলাম। তারপরে সারাদিন শুয়ে আসছিলাম। কুলসুম যাইয়া তোমার খবর কইল, তাই দুপুরে নাইয়া তোমার বাড়ির দিকে আসলাম। তখন দাদি এইটা ধরাই দিল। এটুকু বলে মিশুর দিকে তাকিয়ে বলল, এটা চেয়ারম্যানের মাইয়া না? তা শুনে মিশু গোল গোল করে তাকিয়ে বলল, তুমি আমাকে চিনো? আচ্ছা, কিভাবে চিনো? এর আগে আমার বাপের লগে তোমাকে বাড়ি গেছিলাম, তোমারে জোর কইরা ওপারে নিয়ে গেল না, তাই দেখছিলাম। ও, ডাক্তার এদিকে আসো তো। মেহবিনের কাছে গেলে তাজেল হাত দিয়ে নিচু করে ফিস ফিস করে বলল, চেয়ারম্যানের পাগল মাইয়া তোমার কাছে কি করে? মেহবিন ফিস ফিস করে বলল, আমার বন্ধু সে, আর সে পাগল না, একটু অবুঝ। তুমি কিন্তু ওকে পাগল বলবা না। সারা গ্রামের মানুষ কয়। আচ্ছা। মেহবিন মিশুর কাছে গিয়ে বলল, না না না, দাদির কাছ থেকে খিচুড়ি খাওয়া লাগবো, খিচুড়ি আমার খুব ভালো লাগে। তখন মিশু বলল, আমিও তাহলে খিচুড়ি খাবো বন্ধু। মেহবিন বলল, ও আচ্ছা। মেহবিন বিছানায় একটা ওড়না বেছালো। এক এক করে সব রাখলো, পোলাও, রোস্ট, ইলিশ, মাছ ভাজা, মাংস। পাশে খিচুড়ির প্লেটও রাখলো। সব দেখে তাজেল বলল, এই তো বিয়ে বাড়ির খাওন। ও আচ্ছা, বন্ধু তুমি কি খাবে? আমি দুটাই খাবো, তুমি আগে খিচুড়ি দাও। মেহবিন ওদের বেড়ে দিল, নিজের জন্যও বাড়লো। কিন্তু মিশু ঠিকভাবে খেতে পারছে না, একটু মাখিয়ে যাচ্ছে আর পড়েও যাচ্ছে। তা দেখে তাজেল খাওয়া বাদ দিয়ে তাকিয়ে আছে ওর দিকে। মেহবিন বুঝতে পারলো একা ভালো মতো মিশু খেতে পারে না, তাই ও গিয়ে বলল সে খাইয়ে দেবে। মেহবিন যত্ন করে খাইয়ে দিল। মিশুও চুপচাপ খেলো। তাজেল এক পলক দেখে নিজে খেতে লাগলো। মেহবিন তাজেল আর মিশুকে সব থেকে বড় পিচটাই দিয়েছে। অতপর সবার খাওয়া শেষ। মেহবিন তাজেলের আর মিশুকে নিয়ে বারান্দায় গেল। মিশু অনেক গল্প করলো, মেহবিন সব শুনলো। তাজেল আর মিশুর বেশ ভাব হয়েছে। তারা দুজন ঘরের ভেতরে ছোটাছুটি করে অনেকক্ষণ খেললো। খেলা শেষ করে তাজেল বাড়ি চলে গেল। তখন মেহবিনের ফোন এলো, ইমার্জেন্সি হাসপাতালে যেতে হবে। কালকের রোগীর অবস্থা আজও অনেক খারাপ। এখন কি করবে মিশু? রয়েছে ও। তখন তাজেল আবার এলো কুলসুম নিয়ে মিশুর সাথে আরও খেলবে বলে। এটা দেখে মেহবিনের মাথায় একটা বুদ্ধি এলো। সে সবাইকে বলল কার্টুন দেখবে কিনা। সবাই বলল দেখবে। ও ল্যাপটপ এনে কার্টুন ছেড়ে দিল, যা 3 ঘন্টা চলবে। সবাইকে বলল ওর হাসপাতালে যেতে হবে, তারা 3 জন যেন একসাথে থাকে। তাজেলকে বলল মিশুর খেয়াল রাখতে, মিশুকে যেন না ছাড়ে। আর ওদের সামনে কতগুলো চকলেট রেখে দিল, পানিও এনে দিল। কুলসুম চলে গেল, যেন তাজেল না যায় সেটাও বলে গেল। অবশ্য এই জন্য আরবাজকে একটা মেসেজ পাঠিয়েছে, হাসপাতালে গেল। ওদের একা রেখে গেল দেখে রাস্তায় থেকে রিক্সা পেতেই সেটাই চড়ে বসলো। হাসপাতাল তার অবস্থা স্বাভাবিক করে আবার তাড়াতাড়ি রিক্সায় চড়ে বাড়ি আসলো। পাকা রাস্তায় নেমে
তাড়াতাড়ি করে বাড়ির সামনে আসতেই দেখলো মিশু বারান্দায় বসে মাথায় 2 হাত দিয়ে চেপে চোখ বন্ধ করে কিছু একটা বলছে। ওর শরীরও কাঁপছে। তা দেখে মেহবিন দৌড়ে গিয়ে ওকে ধরলো। মিশু ওকে জড়িয়ে ধরে বলতে লাগলো, রক্ত রক্ত রক্ত। মেহবিন বুঝতে পারছে না এই 50 মিনিটে এমন কি হলো যে মিশু রক্ত রক্ত করছে। তাজেল কোথায়? ওকে তো দেখে রাখতে বলেছিল। রাস্তার ওপাশে বাড়ি থেকে কিছু শব্দ আসছে, কেউ চিৎকার চেঁচামেচি করছে বোধহয়। সেসব পরে দেখা যাবে, আগে মিশুকে শান্ত করতে হবে। মেহবিন শক্ত করে জড়িয়ে ধরে বলল, মিশুমণি চোখ খুলো, দেখো এখানে রক্ত নেই। রক্ত রক্ত বন্ধু, ও মেয়েটা। কোন মেয়েটা? কি হয়েছে? চোখ খুলো, দেখো রক্ত নেই। মিশু চোখ খুলল কিন্তু মেহবিনকে ছাড়লো না। ওর চোখ খুলতে দেখে মেহবিন বলল, দেখেছো রক্ত নেই, কিন্তু তাজেল কুলসুম ওরা কোথায়? ওরা তো ওই মেয়েটার কাছে। ও কিছু বলবে তার আগে তাজেল কাঁদতে কাঁদতে মেহবিনের বাড়িতে এলো। মেহবিনকে দেখে বলল। এই কথা শুনে মেহবিন বুঝতে পারলো মিশু কোনোভাবে নৌশির রক্ত দেখেছে। চিৎকার চেঁচামেচি এগুলোর মানে এখন বুঝতে পারলো মেহবিন। নৌশির কথা শুনে উঠতে নিল কিন্তু মিশু ওকে ছাড়ছে না। কি একটা মুশকিল। তখনই আরবাজ আর মুখর এলো। এসেই আরবাজ বলল, ওকে বলতে না দিয়ে মেহবিন বলল, সেসব বাদ দিন, আগে মিশুকে ধরেন। ও বোধহয় রক্ত দেখে ভয় পেয়েছে। আমার এক্ষুনি যেতে হবে। আর হ্যাঁ, আপনারা বাড়ি চলে যান। মেহবিনের কথা শুনে আরবাজ মিশুকে ধরল। মেহবিন ছাড়া পেয়েই কোনো দিকে না তাকিয়ে দৌড় দিল। তাজেলও সাথে গেল। মেহবিন রাস্তার ওপাশে দ্বিতীয় বাড়ি যেতেই দেখলো নৌশিকে মাটিতে ফেলে লাঠি দিয়ে পেটাচ্ছে একজন। সকলে তাকিয়ে দেখছে, কেউ থামাচ্ছে না। তার মধ্যে একজন আঁচল চেপে কাচ্ছে। তা দেখে মেহবিনের মেজাজ চরম গরম হলো। ও গিয়ে আগে লাঠি ধরলো। কারো বাধা পেয়ে নৌশির বাবা পেছনে ঘুরল। দেখলো মেহবিন লাঠি ধরে দাঁড়িয়ে আছে। তা দেখে তিনি একটা গালি দিয়ে বললেন, মাইয়া, তোর সাহস কত বড়, তুই আমার লাঠি ধরস? ওর সাথে আজ তোরেও মাইরা ফালামো। ওনার কথার ধরন দেখে মেহবিন বুঝতে পারল লোকটা স্বাভাবিক নয়, বোধহয় নেশাখোর, ড্রাগ এডিক্টেড। তার চোখ দেখেই বোঝা যাচ্ছে। মেহবিন নৌশির দিকে তাকালো। হাত দিয়ে মাথা দিয়ে রক্ত পড়ছে, সারা শরীরে মারের দাগ। মেহবিন লাঠিটা ফেলে নৌশিকে ধরে বলল, আপনি কি মানুষ? এভাবে কেউ মারে? ওই, তোরে কইতে কইছি আমার মাইয়া আমি বুঝুম, তাতে তোর কি? আর একটা বাজে কথা বললে এখানে মেরে পুঁতে ফেলবো একদম। মেহবিনের এমন কথায় সকলে অবাক হয়ে মেহবিনের দিকে তাকিয়ে রইল। এত কঠিন করে কোনো মেয়ে হুমকি দিতে পারে সেটা বোধহয় মেহবিনকে প্রথম দেখল। নৌশির অবস্থা দেখে মেহবিন বলল, নওশিনকে হসপিটালে নিতে হবে। তখন নৌশির বাবা বলল, ওরে আবার হাসপাতালে নেওয়া লাগবে কেন? ও মরুক, ওর মরাই উচিত। যে মাইয়া বাপের কথা শুনে না তার বাইসা থাহনের অধিকার নাই। আমি ওর পেছনে আর একটা টাকাও খরচ করুম না। ময়রা দেখ গেও। লাগবে না আপনার টাকা, আমি এমনিতেই ওর চিকিৎসা করতে পারবো। নৌশির বাবা রেগে চলে গেল ওখান থেকে। মেহবিন বুঝতে পারল এদের দ্বারা কিছুই হবে না। মেহবিন কিছু না বলে নৌশিকে সোজা করে দাঁড় করালো। তখন দুজন মহিলা ধরতে এলে তখন মেহবিন বলল, যদি মার খাওয়া থেকে নাই বাঁচতে পারেন তাহলে এখন কিসের জন্য এসেছেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠিক ওই মার খাওয়া দেখতে পারলেন, অথচ কেউ ওই পশুর মতো মানুষটাকে থামাতে পারলেন না। তখন একজন মহিলা বলল, প্রথমে সবাই থামাইতে গেছিল, 2 বার মায়েরও খাইছে একজন, তাও থামতাছে গেছে। তারপর বাপের কথা শুনে আর কেউ আগাই নাই। তার মাইয়া তার দিকে আমাগো বেশি পুরে, আরও অনেক খারাপ কথা কইছে। এই জন্য কেউ মেয়েটার কাছে আসলেন না। আজ শুধু আমি বাড়ি ছিলাম না, না হলে নওশিনকে এতগুলো মার খেতে হতো না। এখন সরুন, তাড়াতাড়ি হসপিটাল নিতে হবে। নৌশির এতক্ষণ জ্ঞান থাকলেও এখন অজ্ঞান হয়ে গেল। তা দেখে মেহবিন আর দেরি না করে ওর রোগা পাতলা শরীরটাকে কোলে তুলে তাড়াতাড়ি করে হাঁটা ধরল। এটুকু নিতে সে পারবে। তাজেল নৌশির পা ধরল। নৌশির মা কাঁদতে কাঁদতে ওদের পেছনে এলেন। রাস্তায় আসতেই মেহবিন দেখলো মুখর দাঁড়িয়ে। সেই মেহবিন বলল,
পাঞ্জাবিওয়ালা, তাড়াতাড়ি গাড়ির দরজা খুলুন, নওশিনকে হসপিটালে নিতে হবে। আর নেত্রী বারান্দায় আমার ব্যাগ আছে, সেটা তাড়াতাড়ি নিয়ে আসো। মুখর আর দেরি না করে তাড়াতাড়ি গাড়ির কাছে গেল। তাজেল গেল ব্যাগ আনতে। মেহবিন নৌশিকে গাড়িতে তুলল। নৌশির মা আর মুখর সাহায্য করলো। তাজেল আসতেই মুখর গাড়ি ছাড়লো। মেহবিন ব্যাগ থেকে তুলা বের করে নৌশির রক্ত মুছতে লাগলো। হাসপাতাল আসতেই তাড়াতাড়ি করে ভেতরে নিয়ে মেহবিনও চিকিৎসা শুরু করলো। মুখর, তাজেল আর নৌশির মা বাইরে রইল। নৌশির মা কাঁদছে দেখে তাজেল নৌশির মায়ের হাত ধরে বলল, কাইন্দ না কাকি, নৌশি আপা ভালো হয়ে যাইব। ডাক্তার দেখতেছে তো, ডাক্তার খুব ভালো, দেখবে নৌশি আপারে একদম সুস্থ করে দিব। তুমি কাইন্দ না। তাজেল, আমার মাইয়া বাঁচবো তো? ওই পাষাণ পাপ হইয়া কেমনে পারলো মাইয়ার এইভাবে মারতে? ওনার মনে একটুও দয়া মায়া নাই। চিন্তা করিও না, ডাক্তার আছে তো, সব ঠিক করে দিব।